হ্যালো পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের আজ আলোচনা করব শতকরা, অর্থাৎ তোমাদের গণিত বইয়ের অধ্যায় 9 যে শতকরা অধ্যায়টি রয়েছে সেই শতকরা নিয়ে আলোচনা করব। তোমাদের বৃত্তি পরীক্ষার জন্য এই অধ্যায়টি অনেক গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। তোমাদের এই অধ্যায় থেকে প্রশ্ন করা অবশ্যই হবে। তোমরা এই অধ্যায়টি কখনোই স্কিপ করতে পারবে না, কারণ এই অধ্যায় থেকে অনেক প্রশ্ন করা হয়। তো দেখো তো তোমরা শতকরা সম্পর্কে, তো এখান থেকে তোমাদের ছোট প্রশ্ন যেগুলো আসে সেগুলো হইতে পারে, এবং তোমাদের এখান থেকে একটা প্রশ্ন থাকবে যেগুলো তোমার সৃজনশীল আকারে থাকবে। তো এই অধ্যায়টি কখনো তোমরা স্কিপ করতে পারবে না। তো তোমাদের এখান থেকে প্রথমে জানতে হবে শতকরা কি। কি বললাম? প্রথমে কি জানতে হবে? শতকরা কি। এখানে তোমাকে অবশ্যই জানতে হবে যে শতকরা কি। শতকরা বলতে কি বোঝানো হয়? হ্যাঁ, তো শতকরা বলতে বোঝানো হয় যে শতকরা এমন একটি অনুপাত, কি বললাম? শতকরা এমন একটি অনুপাত যা ভগ্নাংশ রূপে প্রকাশ করা যায়, এবং এই ভগ্নাংশটা প্রকাশ করা যায় কত, এবং এটাকে প্রকাশ করা যায় 100-র ভগ্নাংশ রূপে। কি বললাম? শতকরা এমন একটা অনুপাত যাকে প্রকাশ করা যায় কি দ্বারা বলতো? যে 100-র ভগ্নাংশ রূপে প্রকাশ করা যায়। ওকে, 100-র ভগ্নাংশ রূপে প্রকাশ করা যায়। তাহলে শতকরাটা বলতে কি বোঝানো হয়? হ্যাঁ, যে এমন একটা অনুপাত যা 100-র ভগ্নাংশে প্রকাশ করা যায়। তোমাকে আমি একটা বললাম যে এখানে তোমাকে বললাম আমি পার্সেন্ট। কি বললাম? এটাকে কি চিহ্ন বলা হয়? শতকরাকে এখান থেকে আরেকটা প্রশ্ন হতে পারে যে শতকরাকে কি চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় বা কি প্রতীক দ্বারা প্রকাশ করা হয়? ওকে, শতকরাকে পার্সেন্ট প্রতীক দ্বারা প্রকাশ করা হয়। কি বললাম? পার্সেন্ট প্রতীক দ্বারা প্রকাশ করা হয়। তো এই পার্সেন্ট কথার অর্থ কি? পার্সেন্ট কথার অর্থ যে 100 ভাগের 1 ভাগ। কি বললাম বলতো? পার্সেন্ট কথার অর্থ কি বললাম? 100 ভাগের 1 ভাগ, বা 1 ভাগ 100, বা 1 ডিভাইডেড বাই 100, যেটাকে আমরা লিখতে পারি 1 ভাগ 100। ওকে, তাহলে পার্সেন্ট কথার অর্থ আমি কি লিখতে পারি? যে 100 ভাগের 1 ভাগ বা 1 ডিভাইড বাই 100। মনে থাকবে? এই হলো তোমার পার্সেন্ট। তোমার পরীক্ষায় প্রশ্ন আসলো যে মনে করো একটা যে 1% কথার অর্থ কি। কি বললাম? 1% কথার অর্থ কি, এভাবে তোমাকে প্রশ্ন বলা হলো। তাহলে এই 1% কথার মানে হচ্ছে তুমি যে কোনো একটা বিষয় বা যে কোনো একটা জিনিস কিনেছো, সেটা কত দিয়ে কিনেছো? 100। অর্থাৎ এখানে জানতে হবে যে ক্রয় মূল্যটা কত আমাদের? 100, তাই না? এইভাবে পার্সেন্ট দ্বারা বোঝানো হয়। মনে থাকবে? তাহলে 1% মানে বুঝতে হবে যে এখানে তোমার একটা যে জিনিসটা কিনেছো সেটা কত? ক্রয় মূল্যটা 100 টাকা। ওকে, তাহলে 1%কে আমরা কিভাবে লিখতে পারি বলতো? 1 ভাগ 100। তাহলে এইভাবে তোমাকে যদি বলা হয় পার্সেন্টকে লিখতে, তাহলে তোমাকে একটা প্রশ্ন বললাম আমি যে 25% লিখো। কি বললাম? 25%টাকে, এটাকে তুমি এই শতকরাটাকে তুমি ভাঙিয়ে লেখো। হ্যাঁ, তাহলে তুমি কি করবা বলতো? যে লিখবা 25 ভাগ 100। কি লিখবা? 25 ভাগ 100। কারণ আমরা পার্সেন্ট মানে কি শিখলাম বলতো? পার্সেন্ট মানে শিখলাম যে 1 ভাগ 100। পার্সেন্ট মানে কি শিখলাম? 1 ভাগ 100। ওকে, তাহলে 25% সমান কি লেখা যায় বলতো? এটাকে তুমি যদি ভাঙাও লিখবা কি? 25 গুণিত পার্সেন্ট মানে কি? 1 ভাগ 100। তাহলে বলতো এখানে লব 25, এখানে লব 1, তাহলে 25 কি কত হবে? 25 কে 25 কে কত হবে? 25। ওকে, আর নিচে কত আছে বলতো? নিচে আছে আমাদের 100। নিচে আছে আমাদের কত? 100। ওকে, এই হল তোমাদের 25% সমান 25 ভাগ 100। এইভাবে তোমার যত পার্সেন্ট থাকবে না কেন, ভাঙিয়ে লিখলে যে সংখ্যাটা থাকবে সেটা লিখবা উপরে, এবং পার্সেন্টের জন্য লিখবা নিচে 100। ওকে, মনে থাকবে? এখন তোমাকে যে এই অধ্যায় থেকে যে সকল প্রশ্নগুলো করা হয়, ধরো তোমার এখান থেকে বলা হয় যে এই পার্সেন্টটাকে দশমিকে করতে বা পার্সেন্টটাকে ভগ্নাংশ করতে, তাই না? বলা হয় কি পার্সেন্টটাকে কি করবা? দশমিক করবা, নয়তো পার্সেন্টটা কি করবা? ভগ্নাংশ করবা। তো এই সকল অঙ্কগুলো ধরো তোমাকে আমি যদি এইভাবে লেখাই, দেখো তো আমি পার্সেন্ট না লিখে শতকরা লিখলাম। কি বললাম? পার্সেন্ট না লিখে কি লিখলাম? শতকরা লিখলাম। ওকে, শতকরা। আর এটাকে লিখলাম আমি, একটাকে লিখলাম দশমিক। কি লিখলাম? যে দশমিক। আর একটাকে লিখলাম আমি ভগ্নাংশ। কি লিখলাম বলতো?
ভগ্নাংশ। তোমাদের পরীক্ষায় এই তিনটা প্রশ্ন অবশ্যই আসবে, যে ধরো এই শতকরাটাকে তুমি দশমিকে প্রকাশ করো, অথবা বলবে যে এই দশমিকটাকে শতকরায় প্রকাশ করো, বা বলবে যে শতকরাকে ভগ্নাংশে প্রকাশ করো, ভগ্নাংশকে শতকরায় প্রকাশ করো। হ্যাঁ, এইভাবে অঙ্কগুলো তোমার পরীক্ষায় আসে। তো আমি তিনটাকে একসাথে তোমাদের দেখিয়ে দিব। দেখো, ছোট প্রশ্নের জন্য এটা, ওকে? ছোট প্রশ্নের জন্য তোমাকে আমি একটা প্রশ্ন বললাম যে একটু আগে 25%, কি বললাম? 25%। তো এই 25%কে তোমাকে বলা হলো, এই 25% একটা শতকরা, এটাকে প্রকাশ করতে বলা হলো কিসে? ভগ্নাংশে। দশমিকে পরে বুঝাচ্ছি, ওকে? বলা হলো কিসে প্রকাশ করতে? ভগ্নাংশে। তাহলে তুমি কি করবা বলো তো? এটাকে কি করবা? যে ভগ্নাংশে কি করবা? রূপান্তর করবা। দেখো তো 25% সমান আমি কি লিখতে পারি বলো তো? 25, আর নিচে কি লিখতে পারি? পার্সেন্ট মানে 100। তাহলে আমাদের এটা কি, দেখো তো, লব আর হর আকারে প্রকাশ করা হয়েছে। তাহলে দেখো তো, আমি কি বলেছিলাম? শতকরা মানে ভগ্নাংশের রূপে প্রকাশ করতে, আর ভগ্নাংশটা কি রূপে থাকে? লব এবং হর আকারে থাকে। ওকে, বুঝতে পারছো? এভাবে করা যায়। এটাকে বলা হয় ভগ্নাংশের রূপান্তর। এখন তোমাকে বলা হলো যে এই 25%কে দশমিকে প্রকাশ করো। কি বলা হলো? 25%কে কি বলা হলো? দশমিকে প্রকাশ করো। 25% সমান আমি কি জানি বলো তো? 25 ভাগ কত জানি? 100 জানি, তাই না? তো তোমরা ভগ্নাংশে শিখে আসছো যে এটা নিচে 100 আছে। হ্যাঁ, ভগ্নাংশে কি শিখছো? যে দশমিক বিন্দু বসানো যায়, দশমিক বিন্দু উঠিয়ে দিলে আমরা কত লিখতে পারি? 1 লিখতে পারি, তাই না? এই নিয়মটা তো অবশ্যই শিখছো। এই নিয়মে শিখাবো এবং কেমনে হয় দুটাই শিখাবো। ওকে, তো দেখো তো, যে প্রথমে আমি শেখাচ্ছি যে এইভাবে, যে তোমরা হচ্ছে ভগ্নাংশে শিখছো, মনে করো এইভাবে 2.5, কি বললাম? 2.5 শিখছো। তো বলা ছিল যে ভগ্নাংশে তোমাকে এই যে দশমিক তোলার নিয়ম একটা বলা ছিল, যে সংখ্যা থাকবে সেই সংখ্যা লিখবো, এবং যে দশমিক থাকবে দশমিকের জন্য কি লিখবো? 1 লিখবো, এবং দশমিকের পর যে কটা সংখ্যা থাকবে সেই কটা জিরো লিখবো। বুঝতে পারছো কি? সে কটা জিরো লিখবো। তাহলে এইভাবে যদি আমি এটাকে লিখি, তাহলে এটাকে কি লেখা যাবে বলো তো? 1-এর জন্য কি করতে পারবো? আমি একটা দশমিক দিতে পারবো, এবং এখানে কয়টা জিরো? 2টা জিরো। তাহলে দশমিকের পর কয়টা সংখ্যা থাকবে? 2টা সংখ্যা। তাহলে কত হচ্ছে? 25। তাহলে আমি এটাকে 0.25 লিখতে পারবো কিনা বলো তো? 0.25 লেখা যায়। এটাকে বলা হয় দশমিক। ওকে, এটাকে কি বলা হয়? দশমিক। তো এই 0.25 এটা কিভাবে এসেছে সেটাও দেখাচ্ছি। দেখো তো, আমরা ভগ্নাংশটা কি পেয়েছিলাম? 100 ভাগ, 100 ভাগের 25 ভাগ। তাহলে আমরা দেখো তো, 100 দ্বারা 25কে যদি ভাগ করি, 100 দ্বারা যদি 25কে ভাগ করি, 100 দ্বারা 25কে কি ভাগ করা সম্ভব? সম্ভব না, তাই না? সেজন্য কি করবো? আমরা এখানে একটা দশমিক নিব। সেজন্য দশমিক নিলে এখানে কি নেওয়া যায়? 0 নেওয়া যায়, তাই না? তাহলে দেখো তো, আমরা 100 দ্বারা 250কে কি ভাগ করতে পারবো? অবশ্যই পারবো। দেখো তো, 100 দুগুণ কত হয়? 200। কত হয় বলো তো? 200। তাহলে নামলো কত বলো? 0। এই যে নামলো কত? 5। দশমিকের জন্য কি করবো? আরেকটা আমরা কি করতে পারবো? 0 নিতে পারবো। তাহলে দেখো তো, 500কে 100 দ্বারা ভাগ করলে কত হবে? 25। তাহলে 500 নিচে 0। দেখো তো, দেখো তো, আমরা এখন সৌন্দর্য করার জন্য 0 দিলাম। ওকে, তাহলে 0.25 আমাদের দশমিক ভগ্নাংশ কত আছে? 0.25। তোমাদের শতকরা যে বইটা আছে, বইটার প্রথম অংশে দেওয়া আছে, দেখো যে কয়েকটা শতকরাকে দশমিক এবং ভগ্নাংশে প্রকাশ। তো ওখানে একটা প্রশ্ন দেওয়া আছে যে শতকরা 125%কে 125%, 34%, হ্যাঁ 89%, এগুলো শতকরা দেওয়া আছে। ওগুলোকে প্রকাশ করতে বলা আছে দশমিক এবং কিসে বললাম? ভগ্নাংশে। দশমিক এবং কিসে বললাম? ভগ্নাংশে প্রকাশ। তো আমি বললাম শতকরাকে দশমিকে প্রকাশ করো। শতকরা কি বললাম? দশমিকে প্রকাশ করো। একটু আগে কি বললাম বলো তো? যে 125% মানে আগে কি লেখা যায়? উপরে আমরা যে সংখ্যা আছে সেই সংখ্যা লিখবো, পার্সেন্ট মানে কি 100, তাই না? তারপরে আমি দশমিকে প্রকাশ করব। কিসে বললাম? দশমিকে প্রকাশ করব। তাহলে 0 কয়টা আছে বলো তো? 2টা। তাহলে দশমিকের পর কয়টা সংখ্যা হবে? 2টা। তাহলে এখানে দেখো তো, আমি যদি দশমিক দিই, দশমিক পরে একটা 2টা সংখ্যা কাউন্ট করলাম, আর বামে কি থাকলো? 1.25। তাহলে দশমিক কত হলো? 1.25। এটাকে বলা হয় কি? দশমিক। আর এটাকে ভগ্নাংশ করলে এটাই লিখতে পারবা। এটা হচ্ছে ভগ্নাংশ। 125 ভাগ হচ্ছে 100। বুঝতে পারছো? তাহলে একটা শতকরাকে আমরা দশমিক করতে পারি এবং ভগ্নাংশ করতে পারি। ওকে, এইভাবে মনে রাখবা। এই ট্রিক্সগুলো মনে রাখতে পারলে তোমার সামনে যতগুলো প্রশ্ন দেওয়া হোক না সবগুলো পারবা। তোমাকে যদি প্রশ্নে বলা হয় যেভাবে 0.54,
কি বললাম 0.54, এই দশমিককে বলা হলো যে শতকরায় প্রকাশ করো। কি বললাম শতকরায় প্রকাশ করো। শতকরা মানে কি বলতো যে 1/100 আকারে লেখা যায়। কি বললাম 1/100 আকারে লেখা যায়। তাহলে আমরা আগে এই দশমিক বিন্দুকে বা এই দশমিককে কি করব, আগে ভগ্নাংশে রূপান্তর করবো। কিসে করবো ভগ্নাংশ, তাই না? তো আগে উপরে যে সংখ্যা আছে সেই সংখ্যা লেখো, বামে 0 লেখার কোনো প্রয়োজন নাই। আমরা দশমিক কি করবো উঠিয়ে দিব। দশমিকের জন্য কি লিখতে পারবো বলো তো 1 লিখতে পারবো। কোথায় লিখতে পারবো 1। আর দশমিক পর কটা সংখ্যা 2টা সংখ্যা, সেজন্য কি করলাম 2টা 0 ইউজ করলাম। ওকে 2টা 0 ইউজ করলাম। এবার আমরা কি করবো বলতো, এই যে 1/100 আকারে প্রকাশ করা গিয়েছে কিনা বলতো, এটাকে আমি যদি এইভাবে লিখি কোনো সমস্যা আছে? 1/100, দেখো তো 54কে 54 নিচে 100, সমস্যা? কোনো সমস্যা নেই। তাহলে 54 এই পার্সেন্ট, 1/100 মানে কি পার্সেন্ট না? 1/100 মানে কি পার্সেন্ট না? তাহলে আমি এটাকে কি লিখতে পারি 54%। 0.54 মানে কি 54%। ওকে বুঝতে পারছো? তোমাকে যদি বলা হয় দশমিক দিয়ে তুমি করবা এইভাবে শতকরা, আর বলা হয় যদি শতকরা দিয়ে তুমি দশমিক করবা, ভগ্নাংশ করবা। ওকে হ্যাঁ দেখো এরপরে অঙ্কটা আরেকটা যে তোমাদের আছে যে তোমাকে এরপরে আরেকটা টপিক থেকে প্রশ্ন করা হলো যে ধরো এত টাকার এত পার্সেন্ট হলে কত হবে। ধরো তোমাকে আমি একটা প্রশ্ন বললাম যে এই যে 600 টাকার, কি বললাম 600 টাকার 25% সমান কত। কি বললাম 600 টাকার 25% সমান কত, এইভাবে তোমাকে প্রশ্ন করা হলো। তখন তুমি কি করবা, টাকা মানে কি মনে রাখবা, এর মধ্যে কি একটা আছে এর আছে, এর মানে কি জানো বলো তো, সরলে কি শিখছো, এর মানে গুণ। তাহলে এখানে কি করবা, লিখবা 600 টাকার এর মানে কি গুণ 25%, পার্সেন্টকে ভাঙাটা শিখছো তো, 25 আর নিচে কি লিখতে হয় 100 লিখতে হয়, তাই না? এবার কি করবা, কাটাকাটি করবা। দেখো তো 0 কাটা 0 কাটা 0 কাটা 0 কাটা, তাহলে এখন যেটা থাকলো যে 6 আর 25 গুণ করলে যেটা হবে সেটা উত্তর, তাই না? 6 25 কত হয় বলো তো 150 হয়। কত হয় বলো তো 150, তাহলে 150 টাকা। তাহলে 600 টাকার 25% মানে কত টাকা 150 টাকা। এই যে তোমরা কেনাকাটার জন্য কি করো, দোকানে যাও না, দোকানে লেখা থাকে না যে আপ টু 30% ডিসকাউন্ট, হ্যাঁ আপ টু 30% ডিসকাউন্ট। তুমি ধরো যে ওখান থেকে একটা জিনিস কিনলা, একটা পণ্য কিনলা, সেখানে তুমি 30% ধরো লেস পাইলা। কত বললাম বলো তো 30% তুমি লেস পাইলা। তাহলে তোমার একটা জিনিসের দাম মনে করো যে একটা জিনিস তুমি কিনলা 500 টাকায়, ওই জিনিসটা কি কিনলাম 500 টাকায়, এবং ওই জিনিসটার উপর লেখা আছে যে ওই জিনিসটার উপর লেখা আছে 30% লেস। কত লেখা আছে 30% লেস। হ্যাঁ 500 টাকা একটা জিনিসের দাম, ধরো তুমি একটা টি শার্ট কিনলা, সেই টি শার্টের মূল্য দেওয়া আছে 500, এবং ওই 500 টাকার উপর 30% লেস দিলে তোমাকে কয় টাকা দিতে হবে, এভাবে থাকে না? তাহলে তুমি যদি বলা হয় 500 টাকার কত পার্সেন্ট 30%, তাই না? তাহলে এখান থেকে দেখো তো তোমার কত টাকা লেস হচ্ছে, 500 টাকা থেকে কত টাকা লেস হচ্ছে। তাহলে করো 500 টাকার এর মানে কি গুণ, আর 30%, 30 ভাগ কি পার্সেন্ট মানে 100, 0 0 কাটো 0 0 কাটো, থাকলো কত বলো তো 3, আর এখানে 50, 3 50 কত হয় বলো তো 150 টাকা। তাহলে তোমার পণ্যটার লেস কত টাকা পাইলা 150 টাকা। তাহলে তুমি একটা 500 টাকার টি শার্টে যদি 30% লেস দেওয়া থাকে তাহলে কত টাকা লেস পাবা 150 টাকা। তাহলে জিনিসটার দাম কত হয় বলো তো 350 টাকা। ওকে এইভাবে তোমাদের শতকরার অঙ্কগুলো করা হয়, এইভাবে তোমাদের কী করতে হয় শতকরা অঙ্কগুলো করতে হয়। এরপরে তোমাদের শতকরা যে ধরো বিভিন্ন অঙ্কগুলোর ধরো বিভিন্ন গ্রামের যে উপস্থিত লোক মানে বলা হয় যে শিক্ষিত লোকের সংখ্যা, বা একটা স্কুলে বিদ্যালয়ে অনুপস্থিত স্টুডেন্ট থেকে অনুপস্থিত স্টুডেন্ট বের করার নিয়ম, সেই সকল অঙ্ক নিয়ে এখন সমাধান করা হবে। তো দেখো তোমরা দেখো যে তোমাদের আমি একটা প্রশ্ন করলাম যে মনে করো একটা গ্রাম, হ্যাঁ একটা গ্রাম, তোমাদের বইয়ে দেওয়া আছে সখীপুর গ্রাম, আমি সখীপুর গ্রামে নিলাম, সখীপুর গ্রাম। মনে করো যে সখীপুর গ্রামের বর্তমান লোক সংখ্যা, বর্তমান লোক সংখ্যা 320 জন। কি বললাম বলতো, সখীপুর গ্রামের বর্তমান লোক সংখ্যা 320 জন। ওকে এটা সখীপুর গ্রামের লোকজন। তো বলা হলো যে এখানকার লোকের মধ্যে, হ্যাঁ এখানকার লোকের মধ্যে ধরো 20% লোক 20% লোক শিক্ষিত। কি বললাম বলতো শিক্ষিত। ওকে তো তোমাকে প্রশ্নে বলা হলো যে অশিক্ষিত লোকের সংখ্যা কত। কি বলা হলো
অশিক্ষিত লোকের সংখ্যা কত? অশিক্ষিত লোকের সংখ্যা কত? এই সব অঙ্কগুলো তোমাকে আমি যে একটা এমসিকিউ নিয়ম শিখাবো, একটা সিকিউ নিয়ম শিখাবো, কবে দুইটা করে নিয়ম শিখাবো। দেখো তোমরা অঙ্কগুলো, যে ধরো একটা গ্রামের লোক সংখ্যা হচ্ছে 320 জন এবং সেখান থেকে 20% লোক কি বলা হয়েছে? শিক্ষিত। তাহলে অশিক্ষিত লোকের সংখ্যা বের করা হয়েছে, তাই না? তাহলে তুমি যদি এই যে 320 জনের যে লোকটা আছে তার মধ্যে 20% যে লোকটা শিক্ষিত, তাহলে শিক্ষিত 320 জনের মধ্যে শিক্ষিত লোকের সংখ্যা বের করতে পারবা না? তাহলে বের করো তো এখান থেকে। দেখো তো এটা এমসিকিউ নিয়ম শিখালাম, হ্যাঁ এমসিকিউ। তাহলে কতজন লোক? 320 জন লোকের মধ্যে কত পার্সেন্ট শিক্ষিত? 20%, তাই না? তাহলে 320 জন লোকের মধ্যে 20% মানে কি 20 ভাগ 100, 0 0 কাটা 0 0 কাটা। তাহলে দেখো তো 32 দুগুণ কত? মাত্র 64 জন। মাত্র কয়জন লোক শিক্ষিত বলো তো? 320 জনের মধ্যে মাত্র 64 জন লোক ওই গ্রামের শিক্ষিত। তাহলে অশিক্ষিত বের করতে পারবা না। তাহলে অশিক্ষিত কত হবে বলো তো? অশিক্ষিত কত হবে? মোট লোক সংখ্যা থেকে কি করতে হবে? এই যে মোট লোক সংখ্যা কত? 320, থেকে কত বাদ দিতে হবে? শিক্ষিত লোক সংখ্যা। আমি যদি অশিক্ষিত লোক সংখ্যা বের করি, তাহলে মোট লোক সংখ্যা থেকে যদি আমি শিক্ষিত লোক সংখ্যা বাদ দিই, তাহলে পেয়ে যাবো কি? অশিক্ষিত লোক সংখ্যা। তাহলে বিয়োগ করো। দেখো তো 0 কে কত ধরতে হবে? 10 ধরতে হবে। 10 থেকে 4 বাদ দিলে 6, হাতে থাকলো 1, 7, 7 5 12, হাতে থাকলো 1, কত হবে? 256 জন। কত হলো বলো তো? 256 জন ওই গ্রামের অশিক্ষিত লোক, হ্যাঁ অশিক্ষিত লোক। তাহলে দেখো তো এটা আমি এমসিকিউ নিয়ম এইভাবে করবা যখন তোমাকে পরীক্ষায় বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া হবে। কি দেওয়া হবে? বহু নির্বাচনী প্রশ্ন দিলে তুমি এইভাবে করবা, ওকে? কিন্তু তোমাকে বলা হলো যে সিকিউ প্রশ্ন, হ্যাঁ অর্থাৎ তোমাকে সৃজনশীল প্রশ্ন দেওয়া, তখন তুমি কি করবা? যে এইভাবে লিখবা যে দেখো তো আমাদের ওখানে পার্সেন্ট কত দেওয়া আছে বলো তো? 20% দেওয়া আছে। কত বলো তো? 20%। আমরা 20%কে ভাঙালে কি পাবো বলো তো? 20 ভাগ 100। কত পাবো বলো? 20 ভাগ 100, তাই না? তাহলে তুমি এখান থেকে লিখতে পারো যে 100 জন লোকের মধ্যে শিক্ষিত লোক 20 জন। কি বললাম বলো তো? যে 100 জন লোকের মধ্যে শিক্ষিত, 100 জন লোকের মধ্যে শিক্ষিত কতজন? 20 জন। তাহলে একজন লোকের মধ্যে শিক্ষিত কি হবে বলতো? এইখানে যেটা থাকবে, কি বললাম বলতো? এই যে এইখানে যেটা থাকবে তুমি এখানে সেটাই বসাবা। কখনো যে এটাকে উপরে বসাবা আর এটাকে নিচে কখনোই করবা না। এখানে যেটা পাবা সেটা রেখে দিবা, আর এটা যেটা পাবা এটা নিয়ে এসে কি করে দিবা? ভাগ করে দিবা। মনে থাকবে? অর্থাৎ মনে রাখবা যে এটা তোমার জায়গা, তোমার জায়গা কখনো তুমি ছাড়বা না। তোমার জায়গা তুমি পূরণ করবা, করার পর এখানে যেটা থাকবে সেটা নিচে নিচে ভাগ করে দিবা, ওকে? তারপরে বলা হয়েছে যে দেখো তো এই ধরনের কতজন লোক? 320 জন। তাহলে 320 জন লোকের মধ্যে 20 গুণিত 320 ভাগ 100, ওকে? এইভাবে অঙ্কটাকে তুমি সমাধান করতে পারো। তাহলে দেখো তো তোমাকে স্যারেরা কখনো বলবে যে এখানে কত আছে? 100, 100 চাইতে 1 কত? ছোট। ছোট হলে মনে রাখবা যে ভাগ হয়। কি বললাম? ছোট হলে কি হয়? ভাগ হয়। মানে কম হলে ভাগ হয়। কমের জায়গায় যদি বেশি হয় গুণ হয়, ওকে? এই নিয়ম, এই ট্রিক্সও মনে রাখবা। অথবা মনে রাখবা যে কি বললাম, তোমার জায়গা যেটা সেটা রাখবা, নিয়ে এটাকে নিচে রাখবা। তারপরে দেখো তো তোমার জায়গায় এখানে নিয়ে যাবা, স্থির করে দেবা। সব অঙ্ক সেম নিয়ম, ওকে? তাহলে এখানে কি করবে? এখন কাটাকাটি করো। 0 0 কাটলো, 0 0 কাটলো। তাহলে 32 জন কত হয় বলো তো? 64 জন। তাহলে এটা কিসব লোক? এটা আমাদের শিক্ষিত লোক। কি লোক আমরা বললাম? শিক্ষিত লোক। তাহলে তুমি এখান থেকে কি লিখবে? অতএব ওই গ্রামে অশিক্ষিত লোক কত হবে বলো তো? 320 বিয়োগ 64 জন। আমরা বিয়োগ করে কি পাইছি বলো তো? 256 জন, ওকে? এই হলো আমাদের ওই গ্রামে 256 জন। এই হলো তোমার রিটেন বা সৃজনশীল। এটাকে বলা হয় তোমার সৃজনশীল পদ্ধতি। কি বললাম বলো তো? সৃজনশীল পদ্ধতি। আর এইটাকে আমি বললাম তোমাদের কি পদ্ধতি? বহু নির্বাচনী পদ্ধতি, ওকে? এই দুই নিয়মটাই ভালো করে মনে রাখবা। পরীক্ষায় তোমাকে যদি বহু নির্বাচনীতে দেওয়া হয়, তাহলে তুমি এই অঙ্কটা করতে লাগলে তোমার সময় লাগবে। আর এটাকে তুমি করে দিবা বহু নির্বাচনে, অল্প সময়ে তুমি প্রশ্নটার উত্তর পাবা। আর এটাকে তুমি স্বীকৃত করবা, অর্থাৎ সৃজনশীল করবা, ওকে? এইভাবে তোমাকে যদি বলা হয় যে একটি সখীপুর বিদ্যালয়ের ধরো ছাত্রের বা ছাত্রী সংখ্যা এতজন, তার মধ্যে যদি বলা হয় যে ছাত্র এতজন, তার মধ্যে এত % উপস্থিত, তাহলে অনুপস্থিত কতজন বের করতে পারবো না?
বলা হলো আবার যে সখীপুর বিদ্যালয়ের শিক্ষার্থী 320 জন, তার মধ্যে 20% হলো ছাত্রী, তাহলে ছাত্রের সংখ্যা কি বের করতে পারবেন? সবগুলো এক নিয়ম। ওকে, সবগুলো সেম নিয়ম। তোমাকে যেভাবে বলা হোক না কেন, ছাত্রছাত্রী দিয়ে বলা হোক বা জন দিয়ে বলা হোক বা যেটা দিয়ে বলা হোক না কেন, সবগুলো এক নিয়ম বের করবা। ওকে, এরপরে তোমাদের যে মুনাফা ভিত্তিক যে সকল অঙ্কগুলো রয়েছে, সে মুনাফা ভিত্তিক অঙ্কগুলো এবার দেখো। হ্যাঁ, দেখো এবার তোমাদের মুনাফা ভিত্তিক যে সকল অঙ্কগুলো ছিল, হ্যাঁ মুনাফা ভিত্তিক, তো এখান থেকে তোমাদের প্রথমত জানতে হবে সূত্রগুলো। কি বললাম? প্রথমত জানতে হবে সূত্রগুলো, হ্যাঁ, তারপরে জানতে হবে এই সূত্রগুলো থেকে যে সকল শব্দগুলো ব্যবহার করা হয়েছে সেই শব্দগুলোর অর্থগুলো। ওকে, তো তোমাকে বলা হলো যে দেখো তো সূত্রগুলো আমাদের কি ছিল বলো তো, যে বার্ষিক মুনাফা, কি বললাম? বার্ষিক মুনাফা সমান সূত্র কি বলতো? বার্ষিক মুনাফার হার। ওকে, বার্ষিক মুনাফার হার ভাগ, মনে রাখো বার্ষিক মুনাফার হার ভাগ 100 গুণিত আসল, গুণিত কি বললাম বলতো? আসল। বার্ষিক মুনাফা সমান বার্ষিক মুনাফার হার গুণিত আসল ভাগ হচ্ছে 100। তোমাকে এটা বার্ষিক বলতে 1 বছরের কথা বলা হয়েছে। যদি বার্ষিক না বলে বলতাম শুধু মুনাফা সমান মুনাফার হার গুণ আসল ভাগ 100, আর সাথে কি দিতাম? গুণ সময়। কারণ এখানে বার্ষিক মানে 1 বছরের কথা বলা হয়েছে, যার জন্য আমি সময়টাকে আর বললাম না। ওকে, যদি 1 বছরের জায়গায় যদি ধরো বার্ষিক না বলে বলতো 3 বছর, তাহলে এখানে গুণ করে কি করতাম? 3 দিয়ে গুণ করতাম। ওকে, এই হলো তোমাদের সূত্র, একটা বার্ষিক মুনাফা। এরপরে তোমাদের আরেকটি সূত্র জানতে হবে যে আসল। ওকে, আসল সমান কি লিখতে পারবা বলো তো? বার্ষিক মুনাফা ভাগ বার্ষিক মুনাফার হার। ওকে, বার্ষিক মুনাফার হার গুণিত 100। কি বললাম? আসল সমান কি লিখতে পারবা? বার্ষিক মুনাফা ভাগ বার্ষিক মুনাফার হার গুণিত 100। ওকে, এরপরে আরেকটি সূত্র আছে তোমাদের, বার্ষিক মুনাফার হার সমান, কি বললাম? বার্ষিক মুনাফার হার সমান, দেখো বার্ষিক মুনাফা ভাগ আসল গুণ 100। ওকে, গুণ 100। তাহলে দেখো তো তোমাদের এই 3টা সূত্র জানলেই হবে। তো তোমাদের যদি বলা হয় যে তুমি পরীক্ষায়, ধরো তুমি যখন স্কুল পরীক্ষায় দিবা, তখন তোমাকে যদি বলা হয় সময় বের করতে, তখন তুমি এখানে সময় সূত্র শিখোনি, সেজন্য সময়ের সূত্রটাও তোমাকে আমি অ্যাড করে দিচ্ছি। তবে মনে রাখবে বৃত্তি পরীক্ষায় তুমি ঐচ্ছিক নিয়মটা যদি করো, সেটা তোমার জন্য কি হবে? বেস্ট হবে। তবে সূত্র দিয়ে অঙ্ক করা যায়, কোনো সমস্যা নেই। ওকে, তো তোমাদের আরেকটি সূত্র আমি অ্যাড করে দিচ্ছি, সেটা হচ্ছে সময়। কি বললাম? সময় সমান লেখা যায় বার্ষিক মুনাফা ভাগ বার্ষিক মুনাফার হার গুণিত আসল গুণিত 100। ওকে, এই হলো তোমার এক্সট্রা আর একটা সূত্র হচ্ছে সময়। এই হলো তোমাদের মুনাফা ভিত্তিক যে কয়টা অঙ্ক থাকবে, সব এই 4টা সূত্র দিয়ে হয়ে যাবে। এই 4টা সূত্র দিয়ে সকল মুনাফা ভিত্তিক অঙ্ক হয়ে যাবে। যে সকল সরল মুনাফার অঙ্ক আছে না, সবগুলো 4টা সূত্র ভিতরে, একটা 4টা সূত্র বাইরে হবে না। তবে এখান থেকে জানতে হবে যে বার্ষিক মুনাফা কথার অর্থ কি। কি বললাম? বার্ষিক মুনাফা কথার অর্থ কি? ধরো তুমি একটা কোথাও থেকে একটা লোন নিয়েছো, লোন বলতে ঋণ বোঝানো। হ্যাঁ, তুমি মনে করো একটা ব্যাংক থেকে ধরো 100 টাকা ঋণ নিয়েছো, কি বললাম? 100 টাকা। তোমাকে প্রতি বছর 10 টাকা করে অতিরিক্ত দিতে হবে। তো এই যে 100 টাকার উপর 10 টাকা তোমাকে এক্সট্রা দিতে হচ্ছে, এটাই হচ্ছে বলা হয় বার্ষিক মুনাফা, বা শুধু মনে রাখবা মুনাফা। মুনাফা বলতে মনে রাখবা যে ধরো তুমি কোনো কিছু নিচ্ছ না,
না, ওইখানে যে পরিমাণ তোমাকে ঋণটা পরিশোধ করতে হচ্ছে, অর্থাৎ তোমার যে টাকার উপর যে পরিমাণ ব্যাংক একটা ঋণ ধার্য করতেছে সেই টাকা দিতে হবে, ওটাই হচ্ছে তোমার মুনাফা। ওকে, যেটাকে বলা হয় বাংলা কথায় সুদ। বাংলা কথায় কি বলা হয়? সুদ। ওকে, এই জন্য এই অঙ্কগুলোকে বলা হয় সুদ ও আসলের অঙ্ক। হ্যাঁ, আর আসল বলতে মনে মনে বলা হয় যে তুমি যে ব্যাংক থেকে আমি বললাম না যে 100 টাকা নিয়েছো, এটাকেই বলা হয় আসল। কি বলা হয়? যেটা তুমি নিয়েছো সেটা হচ্ছে তোমার আসল। আর মুনাফার হার বলতে ধরো তোমাকে বলা হলো যে তুমি ব্যাংক থেকে 100 টাকা নিয়েছো এবং প্রতি বছর বছর তোমাকে প্রতি বছর বা প্রতি মাস মাস তোমাকে 10 টাকা করে এক্সট্রা দিতে হবে। ধরো তোমাকে প্রতি মাসে 10 টাকা এক্সট্রা দিতে হবে। তো এই যে 100 টাকার উপরে 10 টাকা এক্সট্রা ধরা হয়েছে সেটা হচ্ছে তোমার বার্ষিক মুনাফার হার। ওকে, এটাকে বলা হয় রেট, যেটাকে বলা হয়। ওকে, এই হলো তোমার মুনাফা ভিত্তিক অঙ্ক। তো এই সকল সূত্র ব্যবহার করে তুমি অঙ্কগুলো সকল অঙ্ক সমাধান করতে পারবে। তোমাকে সূত্র দিয়ে এবং ঐকিক নিয়মে, 2 নিয়মে অঙ্কগুলো সমাধান করে দিব। ওকে, ঐকিক নিয়ম এবং তোমাকে সূত্র দিয়ে 2টাই অঙ্ক করে দিব। তো দেখো এরপরে খাবো, খিদে লাগছে, আর কথা বাড়ছে না।